কোনো সমস্যা নাই। অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়। অ্যাটর্নি জেনারেল সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটা সরকারি কোনো কর্মচারী পদ না। অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন, ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন। এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নাই, এটা সেটেল ল। আলোচনাটা হচ্ছে স্যার, বলছে যেহেতু আপনি অ্যাটর্নি জেনারেল পদে আছেন, নির্বাচন করবেন বিএনপির পক্ষ থেকে, সেক্ষেত্রে আপনার আমি যতক্ষণ অ্যাটর্নি জেনারেল আছে, আমি অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের আইনজীবী। এবং আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের আইন প্রয়োগ করেছি, এর বাইরে না, এর উপরে নিচে কোনো জায়গায় না। আপনারা দেখেছেন। স্যার, অনেকের ধারণা অ্যাটর্নি জেনারেল নিরপেক্ষ থাকবেন, আসলে কি তাই? তিনি তো সরকারের পক্ষ। অ্যাটর্নি জেনারেল আইনে রাষ্ট্রের পক্ষে। ইভেন অ্যাটর্নি জেনারেল যদি মনে করে সরকারের কোনো অ্যাকশন ডিফেন্ডেবল না, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, আমি সেই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারি। দ্যাট ইজ ল। আমরা বলেছি যে ত্রয়োদশ সংশোধনীর নোবেল উদ্দেশ্য ছিল, মহৎ উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এর এক বিন্দু বেশিও না, এক বিন্দু কমও না। গণতন্ত্রের মূল কথা হলো জনগণ ভোট দিতে পারবে, ভোটাধিকার প্রয়োগটা এখানে মুখ্য। সেই কারণে ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছে। সেই ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন মেজরিটি জাজমেন্ট দিয়ে, তার প্রধানত দুইটি কারণ। একটি হলো এটা নির্বাচিত সরকার না, আর একটি হলো এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। বিচারকরা থাকবেন যে কে প্রধান উপদেষ্টা হবেন সেই লোভ সামলাতে পারবেন না। সেখানে আমি দ্বিতীয়টা দিয়ে শুরু করলাম যে যদি এইটাই সত্যি হয়, তাহলে যে সমস্ত বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই রায় দিচ্ছিলেন, তাহলে সেই সিস্টেমটাও তো বদলানো দরকার। প্রধান বিচারপতি হওয়ার লোভে আপনি রায় দেবেন, তারপর রায়ের পরে সবাই প্রধান বিচারপতি, আর সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি। তাহলে ওইটার সাথে এইটা স্ববিরোধী হয়ে যায়। এরপরে বললাম প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারই গণতন্ত্র নিশ্চিত করতে পারে না। প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেটা দেখাতে যে আমরা কমনওয়েলথ সেক্রেটারিয়েট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ইনক্লুডিং জুলাই বিপ্লবের উপর জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টের কম্পারেটিভ একটা চিত্র তুলে ধরেছি। তুলে ধরে আমরা বলেছি যে এই চিত্রই বলছে যে কারণে খায়রুল হক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন, ওই কারণ যে অযৌক্তিক, ওই কারণ যে পক্ষপাত দুষ্ট, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না, সেটার প্রমাণ। এইটা বলতে যে আমরা পাকিস্তান সুপ্রিম কোর্টের ডোসর মামলার রেফারেন্স দিয়েছি, নুসরাত ভুট্টোর মামলার রেফারেন্স দিয়েছি, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের কেশবানন্দ ভারতের রেফারেন্স দিয়েছি। এইগুলো দেওয়ার পরে এইটার উপরে আমরা আর্গুমেন্ট করেছি। আমাদের সেকেন্ড আর্গুমেন্ট ছিল জাজমেন্ট প্রসপেক্টিভ না রেট্রোস্পেক্টিভ। সেখানে যে আমরা বলেছি সাধারণ নীতি হলো ল ইজ অলওয়েজ প্রসপেক্টিভ, জাজমেন্ট ইজ রেট্রোস্পেক্টিভ। এর ব্যতিক্রম হলো যদি আপনারা বলেন এই জাজমেন্ট কবে থেকে কার্যকর হবে, এই জাজমেন্ট সেদিন থেকে কার্যকর হবে, এখানে কোনো ব্যত্যয় হয় না। তৃতীয়ত হলো আমরা এইটাকে সাপোর্ট করে মাহমুদ ইসলাম সাহেবের বই থেকে দেখিয়েছি, সাথে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের প্রখ্যাত গোলকনাথের মামলা সহ 5টা ডিসিশন দিয়েছি যে জাজমেন্ট প্রসপেক্টিভ করা যায়। এখন আরেকটা প্রশ্নের জবাব দিয়েছি যে ধরে রাখেন প্রসপেক্টিভ মানে যেদিন জাজমেন্ট দিলেন সেই দিন থেকে না আরও পরবর্তী থেকে। সেইটা বলতে যে আমরা বলেছি
এই যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার গঠিত হয়েছে, রাজপথ থেকে নির্ধারণ করা হয়েছে দেশের সরকার প্রধান কে হবেন, কোন ফরম্যাটে সরকার হবে, বাংলাদেশের প্রধান বিচারপতি কে হবেন সেটাও রাজপথ থেকে বলে দেওয়া হয়েছে। এই যে রেভলিউশনারি বিজয়ী শক্তি, এইটাকে রেভলিউশনারি থিওরি জুরিসপ্রুডেন্স বলে এটাকে। এই থিওরি অনুসারে এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। সেই নির্বাচনের পথে হাঁটতে যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন, এখানে কোনো ব্যত্যয় হবে না। যেটা আমরা জাজমেন্ট দিয়ে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের গোলকনাথের জাজমেন্ট দিছি, মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল লয়ের জাজমেন্ট দিছি। সেটা বলতে যে আমরা আরেকটা রেফারেন্স টেনেছি যে একটা দেশ যে ফরম্যাটের গভর্নমেন্ট হোক, অনির্বাচিত তথাকথিত প্রধানমন্ত্রী যাই বলি না কেন, একটা সরকার ব্যবস্থার মধ্য দিয়ে চলছিল। রাতের ভোটে করে, নিশি ভোটে করে, ভোট কেটে নিয়ে যেভাবেই হোক। তারপরে সেই সরকার প্রধান যখন 5ই আগস্ট পালিয়ে যায়, তার ক্যাবিনেট যখন পালিয়ে যায়, তার মেম্বার্স অফ পার্লামেন্টরা যখন পালিয়ে যায়, তার রাজনৈতিক দলের সহকর্মীরা যখন পালিয়ে যায়, তখন রাষ্ট্রপতির সামনে যখন কোনো পথ খোলা থাকে না, এ দেশের জনগণকে অরক্ষিত রেখে যখন কোনো পথ খোলা থাকে না, তখন রাষ্ট্রপতি 106 ধারায় ওপিনিয়ন নিয়ে, সুপ্রিম কোর্টের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে যে সরকার গঠন করেছেন, এই সরকার গঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপিনিয়নের উপর নির্ভর করে না। এইটা রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে।